প্রথম আমি এটাই বলবো যে 400 পারের যে স্লোগানটা দেওয়া হয়েছিল সেই স্লোগানটা এই হিসেবে দেওয়া হয়নি যে 400টি সিট পাবে বলে। তবে এটা ঠিক যে আহ, যেটা যেটা ভাবা হয়েছিল সেই অবধি হয়তো হতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও জয়লাভ হয়েছে এবং সরকার বিজেপি করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এখন শুধু সময়ের অপেক্ষা, এবং আগামীকাল কিছু খুব দু তিনটে খুব জরুরি মিটিং বিজেপি ডেকেছে, এবং আগামীকাল আমার মনে হয় জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। ডক্টর ইমানুল হকের কাছে। ডক্টর ইমানুল হক, নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? আর এটা কি আসলে নৈতিক দিক থেকে সঠিক হচ্ছে কিনা, আপনার মূল্যায়ন যদি আমাদের সাথে তুলে ধরেন। প্রথম কথা, ওনার পদত্যাগ করা উচিত, কারণ উনি গোটা দলটাকে তুলে দিয়েছেন। গোটা দলটা হয়ে গেছে 2.5 জনের সরকার। বিজেপি ভালো হোক মন্দ হোক যাই থাক, সেটা দল হিসেবে কাজ করতো। আদবানি বাজপেয়ীর সময়ে কাজ করতো দল হিসেবে, এবং RSS তার ভিতরে একটা ছিল। উনি প্রত্যেককে ছুরি মেরেছেন, মানে উনি তার প্রত্যেকটা মানুষকে যারা ওকে হাতে ধরে তুলেছেন, যে আদবানি ওকে সরকারে বসিয়েছিলেন, যাকে যার সূত্রের পরিচিতি, সে আদবানির সঙ্গে যে কি ব্যবহার করেছেন সেটা অকল্পনীয়। 1 নম্বর। 2 নম্বর, উনি যে চরম ঔদ্ধত্য, গোটা ভোটটা যেন হচ্ছিল ভারতবর্ষের না, মোদির ভোট, অব কি বার মোদি কি সরকার। এটা একটা ভারতীয় জনগণের প্রতি অপমান, ঔদ্ধত্য, যে কারণে উনি 3 রাউন্ডে একজন প্রধানমন্ত্রী পরপর 3টে রাউন্ডে পিছিয়ে পড়েছিলেন। এবং যদি ওই 6% ভোট বাড়ানো না হতো প্রথম দফায় 100 আসনে, এবং এই যে সব মিলিয়ে 11 দিন পর ভোট না বলা হতো, তাহলে এই ভোটের ফল আরো খারাপ হতো। আমি আগের দিনই বলেছিলাম যে আগে 220 পার করে দেখান। তো সেটা হচ্ছে যে 400 তো দূরের কথা। এবং এখানে 4টে সম্ভাবনা। একটা হচ্ছে যে মোদিজি নিজেকে আবার দলনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন দলে, কিন্তু তা মনে হয় না, নাও হতে পারে। যে দলের মধ্যেই দাবি উঠতে পারে যে আরেকজন বিকল্প লোককে বেছে নেওয়া হোক, যাকে গোপন ব্যালটে ভোট হোক। সেখানে রাজনাথ সিং আছেন, নীতিন গাডকারি আছে, এদের কথা উঠে আসতে পারে, যে যাকে RSS হয়তো তারা পছন্দ করবেন। RSS এর পছন্দের অনেক লোক হচ্ছে নীতিন গাডকারি মোদির থেকে, কারণ মোদি RSS কেও ব্যাকফুটে ফেলে দিয়েছেন, তাদেরও কোনো স্বীকৃতি দেননি, কারণ তার হয়ে নড্ডা বলেছিলেন RSS কে। ডক্টর ইমানুল হক, আমি আপনার কাছে আবারও ফিরতে চাই। আমি একটু অয়নজিৎ সেনের কাছে আরেকবার। ডক্টর অয়নজিৎ সেন, আপনি মনে হয় কিছু মন্তব্য করতে চাচ্ছিলেন। আমি এটার সাথে আরেকটু জানতে চাই যে উত্তরপ্রদেশে বিজেপির একটা মনে হয় পতনই ঘটেছে, আপনার বিশ্লেষণ কি? আমি পতন বলে বলবো না, ডেফিনেটলি এটা ঠিক যে যত সিট আছে সেটা আধাআধি হয়ে গেছে, এবং সেখানে বিজেপির লসটা ডেফিনেটলি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এটা আমাদের বলতে হবে যে বিজেপি অনেক রাজ্যে, যেই রাজ্যে কখনো ফুটপ্রিন্ট ফেলতে পারেনি সেরকম রাজ্যে কিন্তু তারা ভোট পেয়েছে এবং সিটও জিতেছে। এবং যেরকম উড়িষ্যা ফর এক্সাম্পল, উড়িষ্যাতে কিন্তু পুরোপুরি ধুইয়ে দিয়েছে বিজেপি, যাকে যেটা বলা যায়। এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতেও আমাদের ওখানেও ভালো ফল এসছে বিজেপির, এবং গুজরাট, মধ্যপ্রদেশে তো আবার পুরো বিজেপি জিতেছে সব কটাই সিট। সেই হিসেবে দেখতে গেলে আই থিঙ্ক যদি দেখা যায় যে ইউপির ফলাফলটা, হ্যাঁ কিছুটা বলতে পারেন যে ভোট মোটামুটি খানিকটা আধাআধি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু পারফরমেন্স খারাপ হয়। ডক্টর অয়নজিৎ, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। অনেকেই বলছেন যে মোদি ম্যাজিক অলরেডি ফিনিশড। মোদির ভোট কমেছে, আসন সংখ্যা কমেছে, এবং তিনি যেভাবে আসলে দলকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছিলেন সেখানে আসলে দৃশ্যতই একটা ছন্দপতন ঘটেছে। তারপরেও কি আপনি মনে করেন যে নরেন্দ্র মোদিরই আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত? আপনার বিশ্লেষণটা কি? দেখুন, এখানে একদিকে বলতে গেলে এটা পুরোপুরি তাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, তাদেরই এটা নির্ণয় করতে হবে। তবে একটা কথা আমি বলবো যে মোদি ম্যাজিক যেটা আপনি বলছেন, যদি সত্যি ম্যাজিশিয়ান, তাহলে কিন্তু আহ, আপনি দেখবেন যখন ম্যাজিশিয়ান কাজ, মানে যখন খেলা দেখায় সেই হিসেবে, তখন কিন্তু একটা ম্যাজিক হলো ঠিক আছে, পরের ম্যাজিকটা যে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। সুতরাং আমাদের মনে হয় আগামীকাল অব্দি আরেকটু ওয়েট করা উচিত, যে যখন যখন ছবিটা আরো অনেক পরিষ্কারের। জি, ধন্যবাদ অজিত। এবারে ডক্টর ইমানুল হক, আপনার কাছে একটু ফিরি। আসলে কি মোদির কাছ থেকে আরো অনেক ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে ভারতবর্ষ? মোদির কোনো ম্যাজিক ছিল না, গোটা মিডিয়া ম্যাজিক। যেহেতু আচ্ছা। মিডিয়ার এটা দেখবেন যে, এবং ধর্মের যে তাসটা খেলছিলেন, ভারতবর্ষের মানুষের মধ্যে ধর্ম চেতনা আছে, কিন্তু সাম্প্রদায়িকতা যে নেই, কমেছে, সেটা দেখানোর হচ্ছে। অযোধ্যা হেরেছেন, অযোধ্যার যে আসন সেটার নাম ফৈজাবাদ, সেই ফৈজাবাদ আসনে বিজেপি হেরেছে। যে কন্যাকুমারীতে মোদিজি তার ধ্যান করতে গিয়েছিলেন, সেই আসনে তারা হেরেছে। এবং যে উত্তরপ্রদেশকে নিয়ে তারা দিয়েছেন, মানুষ রামকে পছন্দ করেন অবশ্যই, কিন্তু তার থেকে অনেক বেশি রুটিন দাবি উঠেছে। উত্তরপ্রদেশে যেখানে 48টা সিট কংগ্রেস জোট পেয়েছেন, এবং সেখানে আমি আগের দিন বলেছিলাম আপনাদের চ্যানেলে
যে 2014-তে মোদির যেমন জনসভায় ভিড় হতো, এবার রাহুল গান্ধী এবং অখিলেশের জনসভায় সেইভাবে ভিড় হয়েছে সাংঘাতিক ভাবে। এবং বিহারেতে যে এদের ফল হয়েছে সেই ফলটা তাদের হতো না যদি না বললাম 6% ভোট, মানে প্রতিটা কেন্দ্রে 1 লাখ করে ভোট বাড়ানো হয়েছে। এটা অবিশ্বাস্য ব্যাপার এবং কোনো অঙ্কে আসে না। 11 দিন পর জানানো হয়েছে। আপনি ভোট বাড়ানো হয়েছে বলতে কি ডক্টর ইমানুল হক, ভোট বাড়ানো হয়েছে বলতে কি বোঝাচ্ছেন? কমিশন কোনো গণতন্ত্র মানেননি। একটা ক্লাবেও যে নির্বাচনে গণতন্ত্র থাকে, এবারে সেই গণতন্ত্রের কোনো ছিটেফোঁটা ছিল না নির্বাচন কমিশনের আচরণে। খুব বেদনার সঙ্গে বলতে হচ্ছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন ছিল পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন প্রতিষ্ঠান, তাকে এরা ধূলিসাৎ করেছেন। ভারতবর্ষের যে ব্যাংকিং ব্যবস্থা তাকে এরা ধ্বংস করে দিয়েছেন, যেগুলো আমাদের ছিল না ভারতবর্ষে। 45% আমাদের রেকর্ড বেকার, যে কারণে বেকাররা ভোট দিয়েছেন। যেখানে মহিলারা বলেছেন যে হচ্ছে যে দাঁড়িয়ে যে এখানে দাঁড়িয়ে যে আমাদের রুটি চাই, রুজি চাই, এবং বলছেন যে গুজরাটেও তাদের আসন কমেছে, মধ্যপ্রদেশটা বাদ দিলে। আর অন্য রাজ্যে কি হয়েছে, উড়িষ্যায় জিতেছেন কিন্তু মাত্র 78, সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 5টা আসন পেয়ে জিতেছেন, 5টা বেশি পেয়েছেন উড়িষ্যাতে। সংখ্যাগরিষ্ঠতা 73 দরকার, সেখানে পেয়ে 74 দরকার, আর পেয়েছেন 78, 4টে বেশি পেয়েছেন। তো সেটা এমন কিছু বিষয় না। পশ্চিমবাংলাতে ওদের 18টা সিট ছিল, সেখানে কমে হয়ে গেছে 12টা, এবং তার মধ্যে 2টো আবার পুনর্গণনা চলছে। মাত্র 5,000-এ জিতেছেন, সেখানে এখন পুনর্গণনা শুরু হয়ে গেছে। আর 2টো কেন্দ্রে এখনো পুনর্গণনা হচ্ছে। এবং আমরা দেখছি গত 3 ঘন্টা ধরে আজকে ইভিএম এ ভোট হচ্ছে, অথচ এখনো পর্যন্ত ফল বেরোনো। তাহলে ইভিএম কিসের? ইভিএম এ গুনতে কতক্ষণ লাগে? বেলা 2টোর মধ্যে সমস্ত ফল প্রকাশিত হয়ে যাওয়ার কথা। ডক্টর ইমানুল হক, ধন্যবাদ আপনাকে। আমি একটু অয়নজিৎ সেনের কাছে আরেকবার ফিরতে চাই। যারা অয়নজিৎ সেন, আপনি আপনার মন্তব্য বলতে চাচ্ছিলেন। তাহলে কিছু বলার নেই, যে ফল আটকে দিয়ে পাল্টে দেয়া গণনা, তাহলে ম্যাজিক হলে কিছু বলার নেই। পশ্চিমবঙ্গে আপনারা লিডে আছেন, আর অ্যাটলিস্ট ইভিএম মেশিনকে দোষারোপ করবেন না পশ্চিমবঙ্গে। তাহলে তো আমি ইভিএম মেশিনে আসি, তাহলে তো অনেক কিছুই বলিনি। 6% ভোট তার ইভিএম বাড়ায়নি, কোনো মানুষ বাড়িয়েছে। ইভিএম তার ভোট বাড়ায় না, ইভিএম কে যেমন নির্দেশ দেয় তেমন করে। একটা জিনিস আমি ক্লিয়ার প্রথম দিকের ভোট দফার ভোটে যা বিজেপি আসন পেয়েছে, তার দিয়ে পরের দফা যত এগিয়েছে আসন কমেছে। আমি সেই জন্যই বলছি যে সরকার বিজেপি গড়তে চলেছে। আমরা ভারতের দিক থেকে দেখছি, একটা কান্ট্রির দিক থেকে দেখতে হলে সরকার বিজেপি গড়তে চলেছে এবং মোদিজি ফিরছে। আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, জনাব অয়নজিৎ সেন, যেহেতু বিজেপির সমর্থন কমেছে, আসন সংখ্যা কমেছে, এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে আসলে মোদির আবার প্রধানমন্ত্রী হওয়াটা একটা নৈতিক বা বিজেপির জন্য ভালো কিছু? শেষ যদি মন্তব্য করেন। বলবো যে নৈতিক দিক থেকেও হলো বা যে দিক থেকেই হয়, উনি যদি প্রধানমন্ত্রী হন তাতে ইনফ্যাক্ট সেটাতে আরো ভালো, কারণ যেই পথে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই পথেই কিন্তু ভারত আরো ভালো করে এগোবে। ডক্টর ইমানুল হক, ধন্যবাদ। ডক্টর অয়নজিৎ সেন, ধন্যবাদ। ডক্টর ইমানুল হক, আপনার শেষ মন্তব্য। মোদি বারাণসী কেন্দ্রে নিজের ভোট পেয়েছে 9%। বলেছিলেন 10 লাখ ভোটে জিতবো, কত ভোটে? 1.5 লাখ ভোটে জিতেছেন। এবং সেটা কিভাবে, মানে আমাদের একটা কথা আছে বাংলায়, কুচিয়ে কুচিয়ে জেতা। 3বার হেরেছেন, এবং 33 জন মানুষকে নমিনেশন পেপার ফাইল করতে করার পর তাদের বাতিল করা যায়। 33 জনকে। অনেক 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 ধন্যবাদ ডক্টর ইমানুল হক। ধন্যবাদ জানাচ্ছি অয়নজিৎ সেন আপনাকেও। আপনারা দুজন অত্যন্ত চমৎকার মতামত তুলে ধরেছেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদের সাথে ভারতের নির্বাচন বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।